জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি ও জামায়াতে ইসলামী। সন্ধ্যায় প্রথমে বিএনপি এবং পরে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যা 7:30টায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে ডক্টর ইউনূসের সঙ্গে। এরপর রাত 8টায় যাবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের। যমুনায় বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর মধ্যে নির্বাচন ও রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব পাবে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে সন্ধ্যায় বৈঠক করবে বিএনপি ও জামাত। বৈঠকের খবর জানাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, বিএনপি ও জামাতের বৈঠকের বিষয়ে কি জানতে পেরেছেন? নোমান, আপনি জানেন যে ইতিমধ্যেই সন্ধ্যা 7:30টায় বিএনপির একটি প্রতিনিধি দল এই যমুনায় আসবেন এবং এরপরে ঠিক 8টায় জামায়াতের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যে যমুনা হেয়ার রোডে এখানে আসার কথা রয়েছে। এই বৈঠকে মূলত আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে প্রধান উপদেষ্টা কিন্তু তিনি তার যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা বা একটি আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। এরপরেই মূলত রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা দেখেছি তারা এটি নিয়ে কথা বলা শুরু করেছেন এবং গত বৃহস্পতিবার রাতেই রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কথাবার্তা বলেছে এই বিষয়টি নিয়ে এবং রাজনৈতিক দলগুলো মূলত একটি বিষয় ঐক্যমত্যে পৌঁছেছে। তখন তারা অভ্যন্তরীণভাবে কথা বলেছে দলগুলোর সাথে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উঠছে সেই পর্যন্ত যেন ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব পালন করেন, সেটি মূলত আজকে এই দুইটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত দুই দলের পক্ষ থেকেই অনুরোধ জানানো হবে। আরেকটি বিষয় যেটি এখানে আলোচনা হওয়ার যে বিষয়টি রয়েছে, বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে নির্বাচনের যে রোডম্যাপ সেটি নিয়ে একটু দূরত্ব তৈরি হয়েছে। এছাড়াও দেখেছি যে বিভিন্ন ইস্যুতে বিএনপির এই যে রাজপথে অবস্থান সেটি নিয়ে এবং সাম্প্রতিক সময়ে নির্বাচন নিয়ে সেনা প্রধানের বক্তব্য, এসবকে ঘিরেই মূলত রাজনীতির যে অন্দরে সেখানে আলোচনা উঠে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চাচ্ছেন। মূলত বিএনপি আজকেও তার বৈঠকে তার যে অবস্থান যে দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি সেটি আজকেও জানানো হবে এবং পাশাপাশি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ জানানো হবে বিএনপির পক্ষ থেকে তিনি যাতে এই বিষয়ের দায়িত্ব পালন করেন এবং জামাতের পক্ষ থেকে যদি ইতিমধ্যে সেটি পরিষ্কার করা হয়েছে যে তারা অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবেন এবং জামাতের পক্ষ থেকে সাথে এও দাবি তোলা হয়েছে যে নির্বাচন এবং সংস্কারের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ সেটি আগামী মাসের মধ্যেই দেওয়া সম্ভব, সেটি যেন ডক্টর মোহাম্মদ ইউনূস দেন এবং তারা আজকে এই বৈঠকে দলের পক্ষ থেকে অনুরোধ জানাবেন। পাশাপাশি যেটি আগেই বলেছিলাম যে তাকে তিনি যেন দায়িত্ব পালন করেন এবং বাকি সময়টুকু সেই বিষয়েও অনুরোধ জানানো হবে। এছাড়া রাজনৈতিক দলগুলোর সাথে যে দূরত্ব সেই দূরত্ব কমানোর বিষয় এবং যেই বিষয়গুলো নিয়ে দলগুলো মনে করছে যে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলো দূরত্ব বাড়ছে সেই বিষয়গুলো এখানে অ্যাড্রেস করা হবে এবং সেগুলো কিভাবে কমিয়ে আনা যায় বা এই সম্পর্কটাকে কিভাবে আরও উন্নতি করা যায় সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই ছিল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে বিএনপি এবং জামায়াতের বৈঠকের সবশেষ। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামায়াতের বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। বিচার সংস্কার, জুলাই সনদ ও নির্বাচনী রোডম্যাপ একই সঙ্গে ঘোষণা করার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশন দেশের মানুষের আস্থা হারিয়েছে। এই অন্তর্বর্তী সরকারকে শুধু নির্বাচন নয়, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। প্রত্যাশা বা আমাদের আহ্বান থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন। রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত, তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে। ফলে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জুলাই ঘোষণাপত্র এবং বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা এবং সব পক্ষের সাথে আলোচনা করে একটা সুষ্ঠু সমাধানের দিকে যাওয়া। আমরা নির্বাচন কমিশন নিয়ে বলেছি, নির্বাচন কমিশনে আমাদের যে কর্মসূচি ছিল, নির্বাচন কমিশন যে নিরপেক্ষতা যে আস্থাটা হারিয়েছে বলে আমরা মনে করছি। নির্বাচন কমিশন যদি সেই আস্থার জায়গা ধরে রাখতে না পারে তাহলে এই নির্বাচন কমিশনের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়। সেই আস্থার জায়গায় আসার চেষ্টা করতে হবে অথবা তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে আমরা মনে করি।
জুলাই স্পিরিট ভেঙে গেলে এর দায় রাজনৈতিক শক্তিগুলোকে নিতে হবে বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। দেশের চলমান সংকট মোকাবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তিনি বলেন, ডক্টর ইউনূসকে এই আসনে বসিয়েছে জুলাই অভ্যুত্থানের যোদ্ধা, শহীদের পরিবার ও আহতরা। প্রধান উপদেষ্টা তাদের ফেলে যেতে পারেন না। তাছাড়া ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করলে এই সরকারের 1 সেকেন্ডেরও বৈধতা থাকবে না বলে দাবি তার। বলেন, বিচার ও সংস্কারের কথা না বলে দলটি শুধু নির্বাচন দাবি করছে, যা দিল্লির প্রেসক্রিপশন বলেই মনে করছে ছাত্র জনতা। অন্যদিকে এনসিপির সমালোচনা করে বলেন, জুলাই ঐক্য বিনষ্ট করছে দলটি। দেশের চলমান সংকট নিরসনে সেনাবাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিরত থাকা, ডক্টর ইউনূসকে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা বৃদ্ধি ও ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান জানায় ইনকিলাব মঞ্চ। এই সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ, আবারও বলছি কেউ কেউ, ক্ষমতাকে 5 বছর পর্যন্ত প্রলম্বিত করতে চান। ডক্টর ইউনূস যেখানে বলেছেন জুনের পরে আমার 1 মিনিট থাকার ইচ্ছে নাই, সেখানে তারা 5 বছর পর্যন্ত থাকার স্বপ্ন দেখেন এবং এইটাই এই সরকারের বড় দায় হয়েছে। নাম্বার 2, আপনারা জানেন ডক্টর ইউনূসের ইমেজ ব্যবহার করে এই উপদেষ্টাদের মধ্যে অনেকেই বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। কোনো কারণে যদি জুলাই হেরে যায়, বাংলাদেশ যদি আবার দিল্লির ষড়যন্ত্রে পা দিয়ে তার স্বাধীনতা সার্বভৌমত্ব ব্যাহত হয়, এর প্রধান দায় বাংলাদেশের দুটো। প্রথমত, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি, তারা সংস্কার এবং বিচারের কথা না বলে শুধুই নির্বাচনের কথা বলছে। আমরা তার পক্ষে কিভাবে দাঁড়াবো? সুতরাং বিএনপির উচিত ছিল এই জুলাইয়ের সমস্ত আন্দোলনের স্টেক নেওয়া। সমস্যা যত বড়ই হোক, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলে মনে করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মগবাজারে শুরা অধিবেশনে বলেন, কোনো দল বা সংগঠনের ভুল বোঝাবুঝির জন্য জাতি ফের সংকটে পড়লে এর দায় কেউ এড়াতে পারবে না। বিগত কয়েকদিনের ঘটনা দেশের মানুষকে বিচলিত করে রেখেছে। দেশের চলমান পরিস্থিতি বন্ধে কাদা ছোড়াছুড়ি বন্ধ হওয়া উচিত বলে মনে করেন জামায়াতের আমির। তবে সমস্যা যত বড়ই হোক, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বিকেলে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে জামায়াতে ইসলামী। মানবিক চ্যানেল প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, এমন স্পর্শকাতর বিষয় সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। সমস্যা যত বড়ই হোক, সে আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব। এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে, এরপরেই নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক, তাহলে জনমনের স্বস্তি এবং আস্থা তৈরি হবে। কিন্তু এখন পর্যন্ত দুটি রোডম্যাপের কোনোটাই জনগণের সামনে আসেনি। পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সবার সাথেই থাকছেন। একনেক বৈঠক শেষে একথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এ সময় আরও জানান, সভায় 9টি প্রকল্পের জন্য 11,851 কোটির অনুমোদন করা হয়েছে। সকালে শেরেবাংলা নগরে এনএসসি সভাকক্ষে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলো হচ্ছে সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরি, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে একাডেমিক ভবন নির্মাণ, 15টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধি, তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজগুলোকে সংশোধিত উন্নয়ন প্রকল্প। এছাড়া নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম 8ম পর্যায়ে সহ আরও বেশ কিছু প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে একনেক সভায়। জাতীয় নির্বাচন ডিসেম্বরে না হয়ে আগে হওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে এক আলোচনা সভায় আমির খসরু আরও বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ কত দ্রুত গণতন্ত্রের পথে এগিয়ে যাবে সে বিষয়ে আজ প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হবে। আমরা কত তাড়াতাড়ি নির্বাচনের দিকে যেতে পারবো এবং তার সমাধান তো আপনি গণতান্ত্রিক অর্ডারে যদি যেতে হয়, আপনি নির্বাচন ব্যতীত সেটা তো সম্ভব না। এই যে সবচেয়ে মুখ্য বিষয় আজকে, এবং আমি নিশ্চিত এটার উপর আমাদের আলোচনা হবে। জাতি যেটা করছে সেটা তারা ভোট দিয়ে একটা সরকার নির্বাচিত করতে চাচ্ছে, যেই সরকার তার কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। এটাই হচ্ছে পরিষ্কার ব্যাপার। এটা যত দ্রুত সম্ভব ডিসেম্বরে যেতে হবে। কেন ডিসেম্বর আগেও তো হতে পারে।
পতিত স্বৈরাচার হাসিনা দ্রুত বিচার না হলে দেশের মানুষ বিপদে পড়বে। এজন্য হাসিনার বিচার নিয়ে উপদেষ্টাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে এক সভায় একথা বলেন তিনি। এ সময় বলেন, একদিকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে, আরেকদিকে দ্রুত সংস্কার করতে হবে। সুতরাং খুনির বিচার খুব জরুরি, খুব দ্রুত সময়ের মধ্যে খুনির বিচার হতে হবে, হাসিনার দোষরদের বিচার হইতে হবে, হাসিনার বিচার হইতে হবে। এবার বিশ্ববান দেখতে চাই, তাড়াতাড়ি দেখতে চাই। অবিলম্বে 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার ও ডাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি থেকে এই দাবি তোলা হয়। সিনেট ভবনের সামনে দুপুর 1:45 থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীরা একটি নিরাপদ ক্যাম্পাসের স্বপ্ন দেখলেও তা পূরণ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর অন্যতম কারণ এখন পর্যন্ত প্রশাসনে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার প্ল্যাটফর্ম ডাকসু নির্বাচন না হওয়া। তাই দ্রুত ডাকসুর তফসিল ঘোষণার দাবি জানায় সংগঠনটি। একই সাথে সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবি তুলে ধরা হয় বিক্ষোভ সমাবেশে। ক্যাম্পাসে একটা আমূল পরিবর্তন আসবে। ক্যাম্পাসে শিক্ষার্থীর প্রতিনিধিত্ব নির্বাচিত হবে। ক্যাম্পাসে শিক্ষার্থীর প্রতিনিধিত্ব নির্বাচিত হলে শিক্ষার্থীরা অবহেলিত, নিগৃহীত, নিষ্পেষতা থাকবে না। আমরা অনেক আশা দেখেছিলাম, আমরা অনেক ভরসা দেখেছিলাম, কিন্তু অগাস্ট পরবর্তী যে প্রশাসন বসেছিল তারা সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা বলতে চাই, গণঅভ্যুত্থানের যে ফার্স্ট প্রায়োরিটি ছিল, যে স্পিরিট ছিল, সেটা হচ্ছে শিক্ষার্থীদের প্রতিনিধি নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের জন্য একটা আমূল পরিবর্তন নিশ্চিত করা, শিক্ষার্থীদের জন্য শিক্ষাঙ্গন নিশ্চিত করা, যে শিক্ষাঙ্গনের শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ না করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মথুর ক্যান্টিনে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এই অনুরোধ জানান ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ। ডাকসু সহ সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ও সাম্য হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরেছে, তাই সব ষড়যন্ত্র মোকাবেলা করতে দ্রুত জাতীয় সরকার গঠন করতে হবে। সংবাদ সম্মেলন থেকে প্রত্যেক ছাত্র সংগঠন নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠনের দাবি জানানো হয়। আমরা প্রত্যাশা রাখবো অতি দ্রুত তারা যেন নিরাপদ ক্যাম্পাস সে শিক্ষার্থীদের উপহার দেওয়ার জন্য যে প্রতিজ্ঞা নিয়েছে সেই ব্যাপারে কাজ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সব ডাকসু, জাকসু, রোকসু সব প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাই। রাজশাহী ও রংপুর বিভাগের নেতাকর্মীদের নিয়ে বগুড়ায় চলছে বিএনপির তারুণ্যের সমাবেশ। সেখানে বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমরা তো বৃষ্টিকে ভয় পেতে পারি না, সুতরাং আমাদের প্রধান অতিথি উনি বক্তব্য রাখবেন, ওনার বক্তব্য শুনবেন। আপনাদেরকে শুধু একটাই বলছি, একটা কথা, অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান, উনি একজন গুণী মানুষ নিঃসন্দেহে। তিনি বাংলাদেশের সম্মান বয়ে নিয়ে এসেছেন। তার কিন্তু আমাদের মনে হয়েছে অনেক সময় অনেক নেতারা তাদের সন্তান তুল্য উপদেষ্টা বা মন্ত্রীদের নিয়ে সরকার গঠন করে। ডক্টর ইউনূস সাহেবের হচ্ছে কি, তিনি শুধু ছেলেদের নিয়ে না, ছেলের বয়সী নয়, নাতির বয়সী অনেক অ্যাডভাইজার করার কারণে কিছু কিছু তার ভুল হচ্ছে, এবং এই ভুলটা আসলে শোধরানো দরকার। রাজনৈতিক দল তো সমালোচনা করবে, রাজনৈতিক দল, আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করছি, আমরা যে কথা বলছি এই কথা বলার স্বাধীনতার জন্য তো লড়াই করেছি। এই বাপের বিরুদ্ধে, ছেলের বিরুদ্ধে একটা টুল শব্দ করলে হয় তাকে রাত্রে অদৃশ্য করে দেওয়া হয়েছে, তা না হলে কারাগারের মধ্যে তাকে ফেলে রাখা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, না হলে খালের ধারে, বিলের ধারে, নদীর ধারে, শীতলক্ষার ধারে, পদ্মার ধারে তার রক্তাক্ত পাওয়া গেছে। তো
ডক্টর ইউনূসের আমল তো সেই আমল নয়। এর জন্য যেটা শান্তির দাবি আদায়ে যেখানেই বাধা সেখানেই অবস্থানের হুঁশিয়ারি দিলেন আন্দোলনরত এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। শনিবার বিকেলে এনবিআর ভবনের সামনে প্রেস ব্রিফিংয়ে কর্মকর্তারা জানান, আগামীকালও দেশের সকল ট্যাক্স, কাস্টম ও ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতি অব্যাহত থাকবে। তবে কর্মবিরতির আওতামুক্ত থাকবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা। 4 দফা দাবি আদায়ে আন্দোলনের শনিবারও পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ, যাতে অর্থবছরের শেষে থমকে গেছে রাজস্ব আহরণ, যা তৈরি করতে পারে বড় ধরনের রাজস্ব ঘাটতি। 12ই মে জারি করা এনবিআর বিলুপ্তি অধ্যাদেশ 2025 বাতিল, চেয়ারম্যানের পদত্যাগের দাবির সঙ্গে সংস্কার কমিশনের প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। আমরা ইচ্ছা করে এখানে বসিনি, আমাদেরকে বাধ্য করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ সময়ে একটা অস্থিরতা তৈরি করা একটা পায়তারা চলছে, এর জন্য আমরা দায়ী না। জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। 2, অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। 3, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সুপারিশ জনগণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এবং 4, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শ কমিটির সুপারিশ আলোচনা পর্যালোচনা পূর্বক প্রত্যাশী সংস্থা, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ব সহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে। এদিকে সরকারি চাকরি আইন সংশোধন করে তদন্ত ছাড়াই 8 দিনের নোটিশে চাকরি থেকে কর্মচারীকে অব্যাহতি দেওয়া যাবে এমন বিধান বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা। সকালে সচিবালয়ে একাধিক কর্মচারী সংগঠনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, নতুন এই আইনের কারণে কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। ছুটি নিয়ে অনুপস্থিত থাকলেও চাকরিচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, আইন সংশোধনে কর্মচারীদের মতামত নেওয়া হয়নি, এটি বাতিল না করলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা। সাম্প্রতিক প্রশাসনে শৃঙ্খলা ফেরাতে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে বিলুপ্ত 1979 সালের বিশেষ আইনের বিধান যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। পাচারের অর্থ ফিরিয়ে আনা অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অঙ্গীকার। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রচারিত হওয়ায় তা ফেরত পাঠাতে চাপ তৈরি হয়েছে। পাচার করা টাকা ফ্রিজ করায় অর্থ ফেরত আনার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই স্কিমের আওতায় পিকেএসএফ অংশীদার এমএফআইগুলোকে 240 কোটি টাকার রিজার্ভ তহবিল ভিত্তিতে ব্যাংক ঋণ গ্যারান্টি দেবে। ঋণের গ্যারান্টি অনুযায়ী এককালীন 0.5% কমিশন আদায় করা হবে। এর মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাংক ঋণ পাওয়া সহজ হবে। সরকার ও এডিবি সহায়তায় এই পাইলট প্রোগ্রামে এদিন চুক্তিবদ্ধ হয়েছে 5টি বেসরকারি ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠান। প্রকল্পের উদ্বোধন শেষে গভর্নর জানান, শিগগিরই বাজারে আসছে 100, 1000, 50 ও 20 টাকার নতুন নোট, যাতে থাকবে না কোনো ব্যক্তির ছবি। প্রধান উপদেষ্টারও যে প্রচেষ্টা, সব জায়গায় কিন্তু উনি বলেন যে আমাদের যে চুরি করা অর্থ আমরা ফেরত নিয়ে আসবো। এটা আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট, সব সরকারেরই এটা পলিটিক্যাল কমিটমেন্ট থাকা উচিত। আমাদের টাকা ছাপানো শুরু হয়ে গেছে, 3টে নোট আসছে বাজারে খুব শীঘ্রই। সেটা হচ্ছে 1000 টাকার নোট, 50 টাকা আর 20 টাকা। এটা আমরা ঈদের আগেই পাবেন আপনারা দেখতে, এবং এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না। পুঁজিবাজারকে দেখভালের জন্য দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করছে না বলে জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার দেশের রাজনীতিতে পুঁজিবাজারের অবস্থান নিয়ে আলোচনায় একথা বলেন তিনি। দেবপ্রিয় বলেন, বাজারে সুশাসন ফিরিয়ে আনতে না পারলে বিনিয়োগ বাড়বে না বলে জানান তিনি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দেবপ্রিয় ভট্টাচার্য। প্রবন্ধে দেশের বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, 1996 ও 2010-এর ধসের সাথে জড়িতদের বিচার না হওয়ায় বাজারে বারবার কারসাজির মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি
ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতি হয় সাধারণ বিনিয়োগকারী। তাই নিয়ন্ত্রক সংস্থাকে আরও বেশি সতর্ক হতে হবে বলে জানান তিনি। সেই সাথে যারা অপরাধ করেছে তাদেরকে এতদিন রাজনৈতিক কারণে শাস্তি দেওয়া হয়নি, কিন্তু আগামীতে শেয়ার বাজারের আস্থা ঠিক রাখতে শাস্তি নিশ্চিত করার পরামর্শ দেন তিনি। এ সময় অন্যান্য বক্তারা জানান, পুঁজিবাজারে বর্তমানে খুবই খারাপ অবস্থায় রয়েছে, দীর্ঘমেয়াদী অর্থায়নে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। বিনিয়োগ, কর্মসংস্থান এবং যেই ধরনের প্রক্রিয়ার মাধ্যমে পুঁজি সঞ্চয় হচ্ছে, এইগুলির ক্ষেত্রে বড় ভূমিকা পৃথিবীব্যাপী বাড়ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আজকের সকালের প্রশ্নটা হলো, এই ভূমিকা কি বাংলাদেশের পুঁজিবাজার পালন করতে পারছে কিনা? এই যে বিনিয়োগ বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি এবং বিভিন্ন ধরনের আধুনিক পদ্ধতির মাধ্যমে বাজারে তাকে নিয়ে আসা এবং দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের পুঁজিবাজার সেই ভূমিকা রাখতে পারছে কিনা, আমার মনে হয় আপনাদের মাথা নাড়া দেখে আমি বুঝতে পারছি যে তারা সেটা পারছে না। নির্বাচনের বাইরে দেশে আর্থিক ও বাণিজ্যিক রোডম্যাপ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। শনিবার সকালে রাজধানীর মতিঝিলে ডিসিসিআই আয়োজিত স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ক্ষেত্রে প্রয়োজনীয়তা এবং চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। রাজনীতির ঊর্ধ্বে উঠে ব্যবসায়ীদের নিজস্ব শক্তি দিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, এই দেশ থেকে বিলিয়ন ডলার চলে গেছে। আগের সরকার বারবার দরকার বলা লোকজনও পালিয়েছে। ট্রাম্পের ঝড় বা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, কোনো ঝড়ই এলডিসি উত্তরণ থেকে আমাদের থামাতে পারবে না। তবে এলডিসি উত্তরণের পূর্বেই ট্রেড পলিসি রিফর্ম করা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। সাথে ট্যারিফ পলিসির জন্য রোডম্যাপ থাকা দরকার বলে মনে করেন তারা। বিডি, ইপিবি সহ বাণিজ্যের অগ্রগতি নিয়ে কাজ করা সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের দাবি উঠে আসে সভায়। কিন্তু আকাশে এখন আমাদের গ্র্যাজুয়েশনে চলে গেছি, ফিরে আসার কোনো স্কোপ নেই। এই যে বলছে একটু থামিয়ে দেন, প্রসপন করে, এখানে প্রসপন তো 21-এ করার কথা। শুধু একটা রোডম্যাপ আমি দেখছি এখন, ওইটা হচ্ছে ইলেকশন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, and that's the most specific roadmap we have in anything in the country. আর ওইটা নিয়ে এখন চিল্লাচিল্লি হচ্ছে যে রোডম্যাপটা আরেকটু টাইট করে। কোথায় রোডম্যাপ আছে আমাদের, কোন সেক্টরে? স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের সিদ্ধান্ত নিয়েছে দুদক। শনিবার দুদক কার্যালয়ের সূত্র এই তথ্য নিশ্চিত করে। দুদক জানায়, মোয়াজ্জেম হোসেন এপিএস থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্য সহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ শেষে আরও যাচাই বাছাইয়ের জন্য তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। সম্প্রতি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা নানা রকম দুর্নীতির খবর গণমাধ্যমে প্রচারিত হলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠজন তৌফিকা করিমের নামে 56 কোটি 61 লাখ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক। বিকালে দুদকের এক নিয়মিত ব্রিফিংয়ে একথা জানানো হয়। দুদক জানায়, তৌফিকা করিমের নামে 88টি ব্যাংক অ্যাকাউন্টে 384 কোটি টাকার সন্দেহজনক আর্থিক লেনদেন রয়েছে। এটি মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ধারায় শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে তার নামে মামলা হয়েছে বলে জানিয়েছে দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ 56 কোটি 61 লাখ 56,298 টাকা, আর 88টি ব্যাংক হিসাবের মাধ্যমে তিনি সন্দেহজনক লেনদেন করেছেন 374 কোটি 51 লাখ 47,984 টাকা। মামলার প্রেক্ষিতে তদন্ত টিম গঠন হবে। তদন্ত কর্মকর্তা তদন্তকালে অন্য কারো সংশ্লিষ্টতা পেলে তাকেও এই মামলার সাথে অন্তর্ভুক্ত করবে। হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় লিখিতভাবে ও সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে ক্ষমা চাইতে এনসিপি নেতা সার্জিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সার্জিস আলমকে এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। 22 মে হাইকোর্টে ইশাক হোসেনকে ঢাকার মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিট খারিজ করে আদেশ দেন। এই আদেশের পর ফেসবুক পোস্টে এনসিপি নেতা সার্জিস আলম লিখেন,
মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? এই পোস্টকে কেন্দ্র করে পাঠানো নোটিশে সার্জিস আলমকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে। একই সঙ্গে নোটিশ পাওয়ার 2 ঘন্টার মধ্যে সংবাদ সম্মেলন ডেকে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান আইনজীবী। তার যে মন্তব্যটা টোটালটাই হচ্ছে হাইকোর্টের উপর নগ্ন হস্তক্ষেপ এবং এই হাইকোর্টের অস্তিত্ব নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, যার ফলে আমি মনে করি এটা আদালত অবমাননার শামিল। তাই আজকে আমি জনাব সাজিদ সাহেবকে 2 ঘন্টার নোটিশ প্রাপ্তির পরে 2 ঘন্টা সময় দিয়ে একটা আদালত অবমাননার নোটিশ দিয়েছি এবং এই নোটিশে আমি বলেছি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বরাবর রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চাইতে এবং প্রেস কনফারেন্স করে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি নোটিশটা দিয়েছি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি। সকালে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের নেতৃত্বে এই শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এ সময় শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে সংবাদ সম্মেলন করে যুবশক্তির ভবিষ্যৎ লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন সংগঠনের নেতারা। বলেন, যুবশক্তি কখনো অন্য কোনো দলের যুব সংগঠনের মতো হবে না। যুব সমাজকে দেশের মূল চালিকা শক্তি হিসেবে কাজে লাগানোই তাদের লক্ষ্য। পাশাপাশি জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের রাজপথে থাকার কথাও জানান নেতারা। কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশিন করা 24 বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর করেছে বিজিবি জানায়, গতকাল দুপুর থেকে করলা ক্যাম্পে বিএসএফ ভারতে অভিবাসনরত কিছু বাংলাদেশিকে পুশিন করার জন্য জড়ো করে। তখন বিজিবির পক্ষ থেকে জানানো হয় অবৈধভাবে কোনো নাগরিককে বাংলাদেশে পুশিন করতে দেওয়া হবে না। পরে এই ঘটনায় মাঝরাতে বিএসএফ ও বিএসএফের মধ্যে ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভারতে অভিবাসনরতরা বাংলাদেশি নাগরিক হলে তাদের প্রচলিত নিয়ম অনুযায়ী তাদের গ্রহণ করা হবে। পরবর্তীতে যাচাই বাছাই করে 8 শিশু 8 নারী সহ 24 জনকে বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে সেন্টু মিয়া ও আব্বাস মিয়াকে গ্রেপ্তার করা হয়। এর আগে অজ্ঞাত 13-14 জনকে আসামি করে মামলা করে ভুক্তভোগী পরিবার। গেল বৃহস্পতিবার মধ্যরাতে নাসিরনগর উপজেলার তিলপাড়া এলাকায় সড়কে গাছ ফেলে একটি মরদেহবাহী অ্যাম্বুলেন্সে হানা দেয় একদল ডাকাত। এ সময় অ্যাম্বুলেন্সে আরোহীদের মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করা হয়। আহত হন নারীসহ 9 জন। তবে মরদেহে আঘাত করার অভিযোগের সত্যতা পায়নি পুলিশ। অ্যাম্বুলেন্সের ডাকাতির ঘটনায় আমরা 2 জন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে, তাদের দেওয়া তথ্যগুলো যাচাই বাছাই করা হচ্ছে এবং আমরা খুব শীঘ্রই তাদের তথ্য মতে অন্যান্য ডাকাত এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে সম্ভব হবে। শেরপুরে কোরবানি উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। কার্যক্রম চলবে আগামী 3 জুন পর্যন্ত। শেরপুরের 9টি ওয়ার্ডে 10টি পয়েন্টে ট্রাকে বিক্রি হয় টিসিবি পণ্য। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত চলে বিক্রয় কার্যক্রম। জেলা প্রশাসক জানান, প্রতিটি ট্রাকে থাকে 400 পরিবারের জন্য টিসিবি পণ্য। পাশাপাশি এসব টিসিবি পণ্য ক্রয় করতে কোনো কার্ডের প্রয়োজন হবে না। ফলে টিসিবি পণ্য যে কেউ কিনতে পারবেন। টিসিবির পণ্যের মধ্যে রয়েছে 1 কেজি চিনি, 1 কেজি ডাল এবং 2 লিটার তেল, যার প্যাকেজ মূল্য 515 টাকা। চট্টগ্রামে সব পাহাড় ও জলাধার অধিগ্রহণ করে বিনোদন স্পট বানানোর পরামর্শ দিয়েছে সচেতন নাগরিক সমাজ। সকালে জলাবদ্ধতা দূরীকরণে নাগরিক সমাজ ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় এই পরামর্শ উঠে আসে। বাংলাদেশ জনসংযোগ সমিতি আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য তুলে ধরেন মেয়র, সিডিএ কর্মকর্তা, ওয়াসার এমডি, প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদরা। বক্তারা বলেন, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘদিন কাজ চললেও সমন্বয়ের অভাবে সুফল মিলছে না। এছাড়া পর্যাপ্ত ডাস্টবিনের অভাবে নগরবাসী খাল নালায় প্রতিনিয়ত ময়লা ফেলছে। এতে সিটি কর্পোরেশন প্রতিনিয়ত ময়লা পরিষ্কার করলেও কোনো লাভ হচ্ছে না। এক্ষেত্রে উন্নত বিশ্বের আদলে ময়লা সংগ্রহ, আইনের কঠোর প্রয়োগ ও নাগরিকদের মানসিকতা পরিবর্তনের পরামর্শ দেন সবাই।
এবার দেশের বাইরের খবর। একদিকে তীব্র ঝড় বৃষ্টি বন্যা, অন্যদিকে গরমে কাবু ভারত। অতি ভারী বৃষ্টির শঙ্কায় শনিবার তামিলনাড়ুর 8 জেলায় রেড অ্যালার্ট সহ মোট 9 রাজ্যে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। 10 দিনে টানা বৃষ্টিতে কাবু তামিলনাড়ুর নীলগিরিতে জানমালের ক্ষয়ক্ষতি ঠেকাতে 450-র বেশি অস্থায়ী আশ্রয়কেন্দ্র বসিয়েছে প্রশাসন। দেশের বিস্তীর্ণ অঞ্চলে মুষলধারে বৃষ্টি বন্যার পূর্বাভাসের মধ্যেই গরমে নাভিশ্বাস উঠছে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের। তীব্র দাবদাহ আর ধুলা ঝড়ের কবলে রাজস্থানের পশ্চিম ও পূর্বাঞ্চল পাঞ্জাব। 6 দশকের উষ্ণতম মে মাস পার করছে জম্মু কাশ্মীর। এদিকে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে পাকিস্তানের উপর দিয়েও। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার পারদ পৌঁছেছে 48 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান দিনের বেলা তাপমাত্রা মে মাসের গড়ের তুলনায় 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস বেশি। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের হান্টার নদীর আশপাশের এলাকায় এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও যোগাযোগ বিচ্ছিন্ন 50,000 মানুষ। নিউ সাউথ ওয়েলসের মধ্য উত্তর উপকূল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। ভেসে গেছে গবাদি পশুর খামার ও ঘরবাড়ি। জরুরি অবস্থা জারি করা হয়েছে বিভিন্ন প্রদেশে। যে এলাকাটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি নিউ সাউথ ওয়েলসের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় কাজ করছে প্রশাসন। জলবায়ু পরিবর্তনের কারণে ভয়াবহ ক্ষয়ক্ষতির কবলে প্রতি বছর পড়ছে অস্ট্রেলিয়া। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে বেলজিয়ামের রাজকুমারী এলিজাবেথ। যুক্তরাষ্ট্রের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়টিতে মাত্র প্রথম বর্ষের পড়াশোনা শেষ করেছেন তিনি। সব ঠিক থাকলে 23 বছর বয়সী এলিজাবেথই ভবিষ্যতে বেলজিয়ামের রানী হবেন। বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি বাতিল করে। পাশাপাশি বর্তমানে ভর্তি থাকা বিদেশি শিক্ষার্থীদের অন্য শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় যুক্তরাষ্ট্রে তাদের বৈধভাবে অবস্থানের অনুমতি বাতিল করা হতে পারে। অন্যান্য মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানেও বিদেশি শিক্ষার্থীদের ভর্তির উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। যদিও শুক্রবার এই আদেশ স্থগিত করে মার্কিন এক আদালত। টি-20তে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ডাক মারার রেকর্ড এখন সাকিব আল হাসানের। দুবারের চ্যাম্পিয়ন লাহোরকে ফাইনালে তুলেছেন রিশাদ, কিন্তু একই সময়ে পুরোদমে ব্যর্থ আরেক বাংলাদেশি তারকা সাকিব। ব্যাট বল দুটোতেই চরম হতাশার দিন গেছে তার। একই সঙ্গে গড়েছেন লজ্জার এক রেকর্ড। এতদিন টি-20তে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ 0 রানে আউট হওয়ার বিব্রতকর রেকর্ডটি ছিল সৌম্য সরকারের দখলে। সব মিলিয়ে 32 বার টি-20তে 0 রানে আউট হয়ে সৌম্যকে ছাড়িয়ে গেলেন সাকিব। রোহিত শর্মার অবসরে ভারতের টেস্ট অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুভমান গিল। সহ অধিনায়ক ঘোষণা করা হয়েছে ঋষভ পন্থকে। শনিবার রোহিত শর্মার উত্তরসূরি ঘোষণা দেন নির্বাচক অজিত আগারকার। ভারতের পঞ্চম কনিষ্ঠ অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন গিল। প্রথম শ্রেণীর ক্রিকেটে মাত্র 5 ম্যাচে অধিনায়কত্ব করলেও আইপিএলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন 25 বছর বয়সী এই ব্যাটার। গুজরাট টাইটান্সকে টেনে তুলেছেন প্লে অফে। গিলকে অধিনায়ক ঘোষণার দিনে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন 5 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 18 সদস্যের দল ঘোষণা করেছে ভারত। প্রথমবার দলে ডাক পেয়েছেন আইপিএলে চমক দেখানো সাই সুদর্শন ও আর্শদীপ সিং। এছাড়া ফিরেছেন করুণ নায়ার ও শার্দুল ঠাকুর। বাদ পড়েছেন মোহাম্মদ শামি, সরফরাজ খান, হর্ষিত রানা ও দেবদূত পাড়িক্কাল। লন্ডনের ওয়েম্বলিতে চ্যাম্পিয়নশিপ ফাইনালের রাতে সান্ডারল্যান্ডের মুখোমুখি হবে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। এই ম্যাচে জয়ী দল খেলবে সামনের মৌসুমের প্রিমিয়ার লিগে। আজকে শেফিল্ড সান্ডারল্যান্ড ম্যাচটি অন্য সব প্লে অফ ম্যাচের তুলনায় ভিন্ন। চ্যাম্পিয়নশিপ প্লে অফ ফাইনালকে বলা হয়ে থাকে ফুটবলের সবচেয়ে দামি ম্যাচ। এই ম্যাচে জয়ী দল পাবে বাংলাদেশি টাকায় 365 কোটি টাকার বেশি। এবছর এরই মধ্যে চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে লিডস ইউনাইটেড ও বার্নলে। তৃতীয় স্থান নির্ধারিত হবে শনিবার রাতে। চ্যাম্পিয়নশিপ প্লে অফ ফাইনালে জেতা দল পাবে 16.7 কোটি থেকে 32.8 কোটি ডলার পর্যন্ত।
32 দলকে নিয়ে 26 মে শুরু হচ্ছে বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ঢাকা স্টেডিয়াম সংলগ্ন পল্টন ময়দানে অনুষ্ঠিত হবে দেশের সাংবাদিকদের মিলন মেলার আয়োজন। 32টি মিডিয়া হাউস 8 গ্রুপে বিভক্ত হয়ে নকআউট পদ্ধতিতে খেলায় অংশগ্রহণ করবে। 8 গ্রুপে চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে। পরবর্তীতে সেমিফাইনাল ও ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। টুর্নামেন্টের ড্র, গ্রুপিং, ট্রফি ও জার্সি উন্মোচন আজ অনুষ্ঠিত হয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে। গ্রুপ ডিতে এখন টেলিভিশনের সঙ্গী কালবেলা বাংলাদেশ প্রতিদিন ও নিউজ 24। প্রথম ম্যাচে এখন টিভির প্রতিপক্ষ বাংলাদেশ প্রতিদিন। আয়োজকদের পক্ষ থেকে টুর্নামেন্টের নিয়ম নীতি সহ ফেয়ার প্লে মেনে মাঠে নামার আহ্বান জানানো হয়। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।